ওয়েল, আমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়াল, মানে যে কোনো একটা মেটেরিয়াল, যে কোনো একটা পদার্থ যেই মেকানিক্যাল প্রপার্টিজ শো করতে পারে। মেকানিক্যাল প্রপার্টিজ কী কী হতে পারে? যেমন হচ্ছে আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, ফোর্সটা রেজিস্ট্যান্স কতটুকু রেজিস্ট করতে পারে, হ্যাঁ শিওর আসো। যেমন আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, কতটুকু ফোর্স ও রেজিস্ট করতে পারে, কিংবা কতটুকু ফোর্স ও অ্যাবজর্ভ করতে পারে, বা ওর ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, বা কোন ফোর্স অ্যাপ্লাই করলে ও ভেঙে যাবে, হ্যাঁ, একটা ক্র্যাকিং হবে। এইসব প্রপার্টিস হচ্ছে আমরা এই চ্যাপ্টারটায় শিখবো। দেখো ফার্স্টে কি বলছে যে হোয়াট ইজ দ্য মেকানিক্যাল প্রপার্টিস, হ্যাঁ, দ্য মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস ডিফাইন দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যাটেরিয়ালস আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল ফোর্সেস। ওকে, মানে মেকানিক্যাল প্রপার্টিস হচ্ছে যখন আমি কোনো লোড অ্যাপ্লাই করব, ওইটার সাপেক্ষে আমার মেটেরিয়াল যে রিয়াকশনটা শো করবে, ওই প্রপার্টিসগুলাই হচ্ছে আমার মেকানিক্যাল প্রপার্টিস। ক্লিয়ার? ওকে, এখন তোমার একটা জেনারেলি একটা যে কোনো একটা ম্যাটেরিয়াল কী কী মেকানিক্যাল প্রপার্টিস শো করতে পারে, দেখো এখানে মোটামুটি আমরা 15টা দিচ্ছি। কী কী আছে? স্ট্রেংথ আছে, ইলাস্টিসিটি আছে, প্লাস্টিসিটি আছে, হার্ডনেস আছে, রেজিলেন্স আছে, টাফনেস, ব্রিটলনেস, স্টিফনেস, ডাকটিলিটি, ইন্ডিউরেন্স লিমিট, স্ট্রেস কনসেন্ট্রেশন, নচ সেন্সিটিভিটি, ইম্প্যাক্ট স্ট্রেংথ, ফ্যাটিক, ক্রিপ। আমরা করব কি 15টা আমরা এক একটা ক্লাসে শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ কি? আমরা জেনারেলি স্ট্রেংথ বলতে কি বুঝি? শক্তি বুঝি, কার কত শক্তি আছে। আর হচ্ছে মেকানিক্যালের ভাষায় স্ট্রেংথ হচ্ছে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলে কে কত বেশি রেজিস্ট করতে পারে, মানে এই ফোর্সটাকে আমি কতটা উইথস্ট্যান্ড করতে পারবো, কতটা আমি সহ্য করে আমার প্রপার্টিস নিয়ে দাঁড়ায় থাকতে পারবো, সেটা হচ্ছে স্ট্রেংথ। সো দেখো এখন ডেফিনেশনটা কী দেওয়া আছে, ইন মেকানিক্স অফ মেটেরিয়ালস দ্য স্ট্রেংথ অফ আ মেটেরিয়াল ইজ ইটস অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড, মানে সহ্য করা, অ্যান্ড অ্যাপ্লাইড লোড উইদাউট ফেইলার অর প্লাস্টিক ডিফরমেশন, কোনো রকমের ফেইলার ছাড়া কিংবা কোনো রকমের ডিফরমেশন। ডিফরমেশন কি? বিকৃতি, হ্যাঁ, কোনো রকমের চেঞ্জ বাদে ও কতটুকু লোড উইথস্ট্যান্ড করতে পারে, সহ্য করতে পারে। ওদের জন্য একটু লাস্ট ক্লাসটা আবার রিক্যাপ করতেছি। আচ্ছা, এখন স্ট্রেংথ কয় টাইপের? স্ট্রেংথ আমি জেনারেলি এখানে 2 টাইপস দিয়েছি, সেটা হচ্ছে একটা ইয়েল্ড স্ট্রেংথ আর একটা হচ্ছে হলো আলটিমেট স্ট্রেংথ। তোমরা কি স্ট্রেস স্ট্রেনের ডায়াগ্রামটা মনে আছে? আমরা ইলাস্টিসিটিতে পড়েছিলাম হুকস ল থেকে, মনে আছে? নতুনদেরকে বলতেছি, মনে আছে? হ্যাঁ, থাকলে আছে বলে আছে বলো, না থাকলে বলো নাই। আচ্ছা দেখো, হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলে ওর কীভাবে ডিফরমেশন হয় ওইটা এক্সপ্রেস করার একটা কার্ভ, হ্যাঁ, গ্রাফ। দেখা যায় জেনারেলি হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপর স্ট্রেস আর স্ট্রেন কি সমানুপাতিক, হ্যাঁ, প্রপোর্শনাল। মানে আমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, যেটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট, মানে এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত একদম সরল রেখা না, মানে এটুক পর্যন্ত হচ্ছে সমানুপাতিক স্ট্রেস আর স্ট্রেন। এরপরের এখানে একটা কি দেখা যাচ্ছে, একটা কার্ভ দেখা যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু সরল রেখা না। এই লিমিটটাকে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ইয়েল্ড পয়েন্ট। মানে এখানে ইলাস্টিক লিমিটের মধ্যে কি হয়, তোমার যদি কোনো একটু বিকৃতি হয় বা একটু ডিফরমেশন হয়, লোডটা আমি যখন সরাই ফেলবো বস্তু ঠিক আগের জায়গায় চলে আসবে, মানে মূল বিন্দুতে চলে আসবে। ওর কোনো রকমের লোড সরাই ফেলার পরে কোনো রকমের ডিফরমেশনও শো করবে না। বাট when I cross this limit, আমি যখন এই লিমিটটা ক্রস করে ফেলতেছি, যদি আমি আমার লোডটা সরাই ফেলি তখনও বস্তু আর আগের জায়গায় একদম 0 পয়েন্টে ফিরে আসবে না, মানে তার একটু বিকৃতি শুরু হয়ে যাবে, একটু ডিফরমেশন হবে। এটা খুব ইজিলি বুঝেছে হচ্ছে একটা যে কোনো একটা রাবার আছে না, টাকা বাঁধার রাবারগুলো দেখবে এটাকে টানলে ছোট হয়ে যায়, টানলে ছোট হয়ে যায়, কিন্তু কন্টিনিউ যখন তুমি টেনে একদম লম্বা করে ফেলো এটা কিন্তু একটু লুজ হয়ে যায়, আগের জায়গায় কি ঠিক মতো যায় না। ঠিক এই জায়গাটা হচ্ছে সেই ইয়েল্ড পয়েন্ট। ইয়েল্ড মানে হচ্ছে ডিফরমেশন স্টার্ট হওয়া, এই পয়েন্টটাকে আমি বলি ইয়েল্ড পয়েন্ট। ওকে,
ইয়েল্ড পয়েন্টে যে স্ট্রেংথটা, যে স্ট্রেসটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইয়েল্ড স্ট্রেংথ। ওই যে দেখো ওখানে লেখা আছে, ঠিক আছে? স্ট্রেংথ দুই প্রকারের, এই একটা হচ্ছে ইয়েল্ড পয়েন্টে ইয়েল্ড স্ট্রেংথ। আচ্ছা, এখন ইয়েল্ড স্ট্রেংথের ডেফিনেশনটা কি দেওয়া আছে? ইয়েল্ড স্ট্রেংথ অর ইয়েল্ড স্ট্রেস ইজ আ ম্যাটেরিয়াল প্রপার্টি অ্যান্ড ইজ দ্য স্ট্রেস কারেসপন্ডিং টু দ্য ইয়েল্ড পয়েন্ট অ্যাট হুইচ দ্য ম্যাটেরিয়াল বিগিনস টু ডিফর্ম প্লাস্টিক্যালি। এখান থেকে আমার ডিফর্মেশন শুরু হয়ে যায়। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন আমার ইয়েল্ড পয়েন্ট শেষ, আমার প্লাস্টিক্যালি ডিফর্মেশনটা শেষ, মানে একটু একটু ডিফর্মেশন হচ্ছে, বাট আমি লোড সরায় ফেললে যদিও সে আগের জায়গায় আসছে না, বাট অনেকটাই সিমিলার। হ্যাঁ, তার হচ্ছে ভিতরের প্রপার্টিস এখন চেঞ্জ হয়ে যায়নি, কিংবা এখনও তার ব্রেকিং জায়গায় সে চলে আসেনি। আমি এটাকে আরও লোড অ্যাপ্লাই করতে থাকলাম। হ্যাঁ, আরও লোড আমি অ্যাপ্লাই করতে থাকলাম। এখন আমি আমার হাইয়েস্ট লোড দিয়ে দিলাম। এই লোডটার পরে যখন আমি আরও লোড দিব, দেখো আস্তে আস্তে আমার কি হচ্ছে, ম্যাটেরিয়াল ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, রাপচার হবে। হ্যাঁ, নিচে এদিকটায় রাপচার, সাডেন এটা রাপচার হয়ে যায়। আমি হাইয়েস্ট যতটুকু স্ট্রেংথ দিচ্ছি বা স্ট্রেস দিচ্ছি, ম্যাটেরিয়াল হাইয়েস্ট যতটুকু স্ট্রেস নিতে পারছে, ওইটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রেংথ, আলটিমেট টেনজাইল স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ বলি। তাহলে স্ট্রেংথ দুই প্রকারের, একটা হচ্ছে আমার রিয়েল পয়েন্ট, যখন আমার ইলাস্টিক ফর্মেশনের পরে প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়ে যায় যে স্ট্রেংথে, সেটা হচ্ছে আমার রিয়েল স্ট্রেংথ। আর আমার আলটিমেট স্ট্রেংথ হচ্ছে হাইয়েস্ট যতটুকু স্ট্রেংথ একটা মেটেরিয়াল নিতে পারে। ক্লিয়ার? তোমাদের তো পড়া ধরা উচিত, তোমরা তো ক্লাস করছো, তাই না? হ্যাঁ, ওই তো কনফিডেন্ট। আচ্ছা, তারপরের প্রপার্টিসটা হচ্ছে ইলাস্টিসিটি। এখন দেখো, ইলাস্টিসিটি বললে আমরা কি বুঝি? স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি বলে কিন্তু ইলাস্টিকের ছবি চোখের সামনে চলে আসে না, স্প্রিং, ইলাস্টিক, এগুলা। আচ্ছা, এখন ইলাস্টিসিটির কি একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখো। ইলাস্টিসিটি ইজ দ্য এবিলিটি অফ অ্যান অবজেক্ট অর মেটেরিয়াল টু রিজিউম ইটস নর্মাল শেপ আফটার বিং স্ট্রেচড অর কম্প্রেসড. When a material has a load applied to it, the load causes the material to deform. Well, আমার এই গ্রাফের মধ্যে দেখো, আমি বারবার বলেছি যে এই লিমিটটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। এই লিমিটের মধ্যে আমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করব ওই সমান অনুপাতে, মানে ধরো এটা যদি আমার স্ট্রেস সমানুপাতিক হচ্ছে স্ট্রেন, আমি যদি দ্বিগুণ ফোর্স বা দ্বিগুণ স্ট্রেস অ্যাপ্লাই করি, আমার ডিফর্মেশনও হবে দ্বিগুণ। যদি আমি এটা হাফ করে দেই, আমার ডিফর্মেশনও হবে হাফ। মানে একদম এই লিমিটের মধ্যে আমার হচ্ছে প্রপোর্শনাল বিহেভিয়ার শো করতেছে। এই লিমিটের মধ্যে হলো আমার ম্যাটেরিয়ালটা যে প্রপার্টি শো করে সেটা হচ্ছে ইলাস্টিসিটি। মানে আমি স্ট্রেস দিচ্ছি, লোডটা এখনও আছে, ম্যাটেরিয়ালে ডিফর্ম হচ্ছে, আমি যখন আবার লোডটা সরাই দিচ্ছি, ম্যাটেরিয়াল ঠিক আগের চলে আসতেছে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমার ইলাস্টিসিটি। আচ্ছা, দেখো তারপরের প্যারাতে কি বলা হয়েছে, যে দ্য ইলাস্টিসিটি অফ আ মেটেরিয়াল ইজ ইটস পাওয়ার অফ কামিং ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন আফটার ডিফর্মেশন ওয়েন দ্য স্ট্রেস অর লোড ইজ রিলিজড। ওকে, এখন হচ্ছে ইলাস্টিক লিমিট। এই যে লিমিটটা যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন থাকবে, সরলরেখা থাকবে, সেটার লিমিটটা কি? Elastic limit is the maximum stress or force per unit area within a solid material that can arise before the onset of permanent deformation. আমি আগেই বলেছি এই পয়েন্টটার পর, ইলাস্টিক লিমিটের পরে ম্যাটেরিয়াল প্লাস্টিক্যালি ডিফর্ম হওয়া শুরু করে, ঠিক আর আগের পজিশনে যাবে না। আচ্ছা, ইলাস্টিক লিমিট হচ্ছে এই পয়েন্টটাতে যাওয়ার ঠিক আগের পয়েন্ট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়াল আগের জায়গায় চলে আসে, সেটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। এখন ইলাস্টিসিটি শো করে এরকম কিছু ম্যাটেরিয়ালের এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হিট ট্রিটেড স্প্রিং, রাবার, কিংবা আমরা যে লাইক্রা ইলাস্টিক, যেগুলো রাবারের আমাদের সবার ট্রাউজারে ইউজ করে বা ড্রেসে ইউজ করে, সো ওগুলো হচ্ছে। এখন ইলাস্টিসিটি ইম্পর্টেন্ট এমন কিছু তোমার সেক্টরের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে আমাদের মেশিন টুল স্ট্রাকচারে ইলাস্টিসিটি খুব ইম্পর্ট্যান্ট, যেমন আমাদের স্প্রিং এসব ইয়ের জন্য। তারপর ব্রিজ হচ্ছে ফ্লাইওভার, দেখছো না, ফ্লাইওভারের স্প্যান আর ইয়ের মাঝখানে, পিলারের মাঝখানে একটু জায়গায়, ওখানে অনেক হাইলি ট্রিটেড ইলাস্টিক স্প্রিং থাকে। তারপর হচ্ছে যে কোনো একটা ইকুইপমেন্ট বডিতে রিমোটের ভিতরে দেখছো, হ্যাঁ, এগুলো আমাদের মানে একদম কাছের এক্সাম্পল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে অনেক হাউস হোল্ড স্ট্রাকচার, ফ্রেম, এগুলোর মধ্যে ইলাস্টিসিটি শো করা মেটেরিয়াল থাকে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট এই গ্রাফটাই আঁকছে আর কি, যে এটুকু পর্যন্ত ইলাস্টিক, তারপর
এই ডিফরমেশনটা প্লাস্টিক দিয়ে তারপর হচ্ছে আমার রাপচারে চলে যায়। ওকে, ক্লিয়ার? আমার স্ট্রেংথ গেছে, ইলাস্টিসিটি গেছে। পরের পয়েন্টটা হচ্ছে আমার প্লাস্টিসিটি। প্লাস্টিসিটিও ভেরি সিম্পল। আমার এ লিমিট পর্যন্ত যদি হয় ইলাস্টিক লিমিট, তারপর আমার প্লাস্টিক ডিফরমেশন শুরু হয়ে যায়, এই যে আমার প্লাস্টিক রিজিয়ন। কি বলছে ডেফিনেশনটা দেখো, দ্য প্লাস্টিসিটি অফ আ মেটেরিয়াল ইজ ইটস এবিলিটি টু আন্ডারগো সাম পার্মানেন্ট ডিফরমেশন উইদাউট রাপচার। এই পয়েন্টে এসে আমার ব্রেকিং হয়ে যাচ্ছে। তার আগের পর্যন্ত যে এরিয়াটা যেখানে আমার ম্যাটেরিয়ালটা ডিফরমেশন হচ্ছে কিন্তু আমার ভেঙে যাচ্ছে না বা ক্র্যাক হচ্ছে না, ওই পুরো এরিয়াটা হচ্ছে আমার প্লাস্টিসিটি। ওই পুরো এরিয়াতে আমার ম্যাটেরিয়াল প্লাস্টিসিটি শো করে। আচ্ছা, প্লাস্টিক ডিফরমেশন উইল টেক প্লেস অনলি আফটার দ্য ইলাস্টিক রেঞ্জ। হ্যাঁ, এটা আমরা জানি, ইলাস্টিক রেঞ্জের পরে প্লাস্টিক ডিফরমেশন স্টার্ট হবে। পিসেস অফ এভিডেন্স অফ প্লাস্টিক অ্যাকশন ইন স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস আর কল্ড yield প্লাস্টিক ফ্লো। এটা প্লাস্টিক ফ্লো, তারপরে ক্রিপ আমরা লাস্টে দেখব। আচ্ছা, কি কি ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিসিটি শো করে, যেরকম হচ্ছে ক্লে, তারপর হচ্ছে লেড এক্সেট্রা, প্লাস্টিক অ্যাট রুম টেম্পারেচার। স্টিল হচ্ছে যখন অনেক হাই টেম্পারেচার দিয়ে আমরা ট্রিটমেন্ট করি তখন হচ্ছে স্টিল প্লাস্টিক বিহেভিয়ার শো করে। আচ্ছা, প্লাস্টিসিটি কি কি কারণে হচ্ছে, মানে কোন কোন সেক্টরে হচ্ছে ইম্পর্টেন্ট সেটা দেখো হচ্ছে শিট মেটাল ওয়ার্কিং। তোমরা এখানে কেউ শিট বেন্ডিং দেখেছো? আমি ওদের লাস্ট ক্লাসে ওদেরকে বলেছিলাম, ওয়ার্কশপগুলোতে দেখবা যে ওই যে লোহার দোকানগুলোতে শিট বেন্ড করে এরকম বাঁকায় ফেলে, সোজা থেকে বাঁকায় ফেলে। হ্যাঁ, তো ওইটাও একটা ডিফরমেশন, যেহেতু ভেঙে তো আর যাচ্ছে না, ডিফর্ম হচ্ছে খালি, সো ওইটা প্লাস্টিক বিহেভিয়ার শো করতেছে। ভ্যারিয়াস ফর্মিং অপারেশন সাচেস, মানে এরকম লোহার রড বানানোর সময় যে লম্বা করে এক্সট্রুশন ডিফর্মেশন হচ্ছে, এগুলো সব হচ্ছে আমার প্লাস্টিসিটি শো করে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ইলাস্টিসিটি আর প্লাস্টিসিটির একটা ডিফারেন্স দেয়া আছে, এটা তোমরা দেখে নিও। না বুঝার মতো আসলে এখানে কিছু নাই, বুঝাই দিব এটা। এক্স্যাক্টলি, যদি না বুঝো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আচ্ছা, তারপরে আর দুইটা ইয়ে পড়াচ্ছি। তারপর একটা হচ্ছে হলো টাফনেস আর রেজিলেন্স। আচ্ছা, রেজিলেন্স জিনিসটা কি? রেজিলেন্স হচ্ছে, রেজিলেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি অফ আ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি ওয়েন ইলাস্টিক্যালি ডিফর্মড অ্যান্ড রিলিজ ইট ওয়েন আনলোডেড। আচ্ছা, এখানে আমি বলেছি যে ম্যাটেরিয়াল আমার ইলাস্টিক বিহেভিয়ার শো করে ও। এখন তুমি ম্যাটেরিয়ালের দিক থেকে চিন্তা করো, ম্যাটেরিয়ালের এই এনার্জি অ্যাবজর্ভ করার যে ক্যাপাবিলিটি, ও এই এনার্জিটা এই ইলাস্টিক বিহেভিয়ার যে শো করবে, যে লোডটা আমি দিচ্ছি ওই লোডটা ওর অ্যাবজর্ভ করার যেই ক্যাপাবিলিটি, সেটা বলতেছি আমি রেজিলেন্স। দুইটাকে তোমার বাইরে থেকে মনে হতে পারে সেম সেম কথাই বলছে, এক্স্যাক্টলি সেম না, কি একটু হচ্ছে সূক্ষ্ম পার্থক্য আছে। আমি যখন ইলাস্টিসিটি বলতেছি তখন আমি বলতেছি হচ্ছে আমি ফোর্স অ্যাপ্লাই করি, আমার ডিফরমেশন হয়, ফোর্স সরাই ফেলি, ম্যাটেরিয়াল আগে চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইলাস্টিসিটি। আর রেজিলেন্স হচ্ছে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, ফোর্সটা কে নিচ্ছে? ম্যাটেরিয়াল অ্যাবজর্ভ করতেছে। ফোর্স দিচ্ছ, কে নিচ্ছে? তোমাকে যদি আমি একটা মাইট দিই, মাইটটা কে নেয়? তুমি নাও, তুমি তো হজম করতেছো। মাইট খেয়ে মাইটটা আমি নিচ্ছি, হজম করতেছে। সেম হচ্ছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো একটা পদার্থ, ওকে যখন আমি ফোর্স দিই ও ফোর্সটা অ্যাবজর্ভ করে, ডিফর্ম হয়, ফোর্স সরাই ফেলে আবার চলে আসে, এনার্জিটা রিলিজ করে আগের জায়গায় চলে আসে। এই যে এই প্রপার্টিটা হচ্ছে আমার রেজিলেন্স। ক্লিয়ার? আমার ধারণা এটা সবারই একটু কনফিউশন থাকাটা খুব স্বাভাবিক। আমার নিজের, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে সেমই মনে হতো দুইটা, বাট একটু সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাঁ, এইভাবে বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, মডিউলাস অফ রেজিলেন্স কি? মডিউলাস অফ রেজিলেন্স হচ্ছে তুমি রেজিলেন্সটাকে নিউমেরিক্যাল একটা নাম্বার দিয়ে প্রকাশ করতেছে আর কি। মডিউলাস অফ রেজিলেন্স হচ্ছে বলতেছে যে যেই লিমিটটার মধ্যে এই যে রেজিলেন্সের ঘটনাটা ঘটে, ওই জায়গার এরিয়াটাকে, ওই জায়গার ক্ষেত্রফলটা আমার মডিউলাস অফ রেজিলেন্স। বুঝতে পেরেছো? আমি এতক্ষণ বলছি এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে ইলাস্টিক লিমিট, এটুক পর্যন্ত। আর মডিউলাস অফ রেজিলেন্স হচ্ছে এই যে ত্রিভুজটা দেখতেছো, এই জায়গাটার এরিয়া, ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার মডিউলাস অফ রেজিলেন্স। সেম দেখো টাফনেসটাও মোরলেস অনেকটা রেজিলেন্সের মতোই। এটা হচ্ছে কি, টাফনেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি অফ আ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি বিফোর আ ফ্র্যাকচার অকার্স।
মানে ফ্র্যাকচার অকার হওয়ার আগ পর্যন্ত এই যে এই এরিয়াটা, হ্যাঁ, আমি একটা ম্যাটেরিয়াল যে ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত যতটুকু এনার্জি অ্যাবজর্ভ করতেছে, ওর যে ক্যাপাবিলিটিটা এনার্জিকে অ্যাবজর্ভ করার মতো, সেটা হচ্ছে আমার টাফনেস। রেজিলেন্স হচ্ছে জাস্ট ইলাস্টিসিটি পর্যন্ত, আর টাফনেস হচ্ছে প্লাস্টিসিটি পর্যন্ত। রেজিলেন্সের সাথে ইলাস্টিসিটি রিলেটেড, আর প্লাস্টিসিটির সাথে টাফনেস রিলেটেড। সো আমরা ডেফিনেশনটা আবার দেখো। টাফনেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিলিটি অফ আ ম্যাটেরিয়াল টু অ্যাবজর্ভ এনার্জি বিফোর আ ফ্র্যাকচার অকার্স। আর মডুলাস অফ টাফনেস তাহলে কিভাবে বের করব? আমি মডুলাস অফ রেজিলেন্স বের করছি হচ্ছে এই জায়গার এরিয়া দিয়ে। তাহলে আমি অবশ্যই এই জায়গার যে এরিয়াটা, এটা হচ্ছে আমার মডুলাস অফ টাফনেসের কি বলবো বের করে এভাবে সংজ্ঞা, হ্যাঁ, সেটা হচ্ছে মডুলাস অফ টাফনেস ইজ দ্য এরিয়া আন্ডার দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ আপ টু দ্য ফ্র্যাকচার পয়েন্ট। এই যে আমার যে ফ্র্যাকচার পয়েন্টটা, এটার আগ পর্যন্ত এটার এরিয়াটা হচ্ছে আমার মডুলাস অফ টাফনেস। আচ্ছা, এই যে পরের পিকচারটা দেখো, এই যে দুইটা ডিফারেন্সটা ইজিলি দেওয়া আছে। এটা হচ্ছে এটা, আর পরেরটা হচ্ছে পুরা এই জায়গাটা। ক্লিয়ার? তারপরের স্লাইডে হচ্ছে দুইটার ডিফারেন্স দেয়া। এটাও বুঝার কথা, না বুঝলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এটা গেল আমাদের লাস্ট ক্লাসের লেকচার। আর আজকের লেকচারে আমরা কি কি দেখবো? আজকের লেকচার হচ্ছে আমরা নতুন আরো 4টা প্রপার্টিজ আজকে শিখবো। অল্প শিখলে হয় না মানে? ওই 10টা? কোন 10টা? ওগুলো পড়া হয় নাই? আচ্ছা, তাহলে আজকে 2টা দেখাবো। এটা আমি মুছে ফেললাম। আচ্ছা, আজকের ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে ইনডিউরেন্স লিমিট। ইনডিউরেন্স লিমিট, হ্যাঁ, আগেরগুলো হজম হয়েছে? আচ্ছা, endurance limit of a material is defined as the stress below which a material can endure an infinite number of repeated load cycles without exhibiting failure. এটা এখান দিয়ে আমরা না দেখি, আমরা চিন্তা করি হচ্ছে হলো একদম সাইক্লিক একটা জিনিস বলো, যেটা আমরা মেকানিক্যাল যেটা দেখি, টারবাইন ঘুরে না, ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য টারবাইন কিন্তু ঘুরতেছে, একটা সাইকেল চলতেছে না কন্টিনিউয়াস। এখন ইনডিউরেন্স লিমিট হচ্ছে, ও তো একটা ম্যাটেরিয়াল না, টারবাইন কি দিয়ে বানায়? মোরলেস হচ্ছে লোহা টোহা এগুলার এক একটা অ্যালোয়িং করে স্টিল টিস্টিল এগুলো দিয়ে তো টারবাইন বানায়, হ্যাঁ। এখন এই পদার্থটা কন্টিনিউয়াস ঘুরতেছে, একটা সাইকেলের মধ্যে থাকতেছে না, রিপিটেড, কিন্তু ও কি একবার ঘুরে থেমে যাচ্ছে? থেমে যাচ্ছে না, ও কিন্তু ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতেই আছে, ঘুরে ঘুরে ইলেকট্রিসিটি উৎপাদন করতেছে। এখন ও যে এই ঘুরতেছে, ওর ইনডিউরেন্স লিমিটটা, ও যে ওর ক্ষয় হচ্ছে না প্রতি মুহূর্তে ঘোরার জন্য, ক্ষয় কিন্তু হচ্ছে। এই যে এই সাইকেলটা রিপিট করতেছে যে পর্যন্ত ওর কোনো ফেইলিয়ার না হয়, কোনো ক্র্যাক না হয়। টারবাইন দেখবা মেনটেনেন্স করে, আমরা বলি না যে মেনটেনেন্সের জন্য এখন এই জায়গায় ইলেকট্রিসিটি থাকবে না, বা অনেক সময় গ্যাসের পাইপে মেনটেনেন্স করে, এরকম করে না। তো হলো যতক্ষণ না পর্যন্ত ওর কোনো ক্র্যাক হচ্ছে, বা কোনো ফাটল হচ্ছে, বা ভেঙে যাচ্ছে, ওই লিমিটটা হলো ওই স্ট্রেস নেওয়ার লিমিটটা হচ্ছে তোমার ইনডিউরেন্স লিমিট। যেমন এটা তোমার বোল্টও হইতে পারে, যে আমরা করি না, ঘুরায় ঘুরায় বোল্ট ঢুকাই, ঘুরাইতেই কিন্তু থাকি, হ্যাঁ। তারপর হলো সাইক্লিক লোডিং আর কি কি করে, টারবাইন হয়। তারপর আবার যে জাহাজে লাগানো থাকে যে পাখার মতো, ওটাকে কি বলে, একটা নাম আছে। হ্যাঁ, ওই যে হ্যাঁ 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 যে একটা ঘুরার মতো থাকে, যে হ্যাঁ হ্যাঁ, মানে নৌকায় পাখা বলে, জাহাজে আরেকটা নাম আছে, আমার এখন মাথায় আসতেছে না। এইগুলো যেগুলো তোমার সাইক্লিক একটা ঘুরতেছে, বুঝতে পেরেছো? কন্টিনিউয়াস ও ঘুরে ঘুরে ওর উপর লোড অ্যাপ্লাই হচ্ছে, ও ঘুরতেছে যতক্ষণ না পর্যন্ত ওর মধ্যে কোনো ক্র্যাক বা রাপচার হচ্ছে, ওই লিমিটটা হচ্ছে আমার ইনডিউরেন্স লিমিট। তাহলে আমরা আবার সুন্দর ডেফিনেশনটা আরেকবার দেখে ফেলি। কি বলছে ডেফিনেশন?
যে দ্য ইন্ডিউরেন্স লিমিট অফ আ ম্যাটেরিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রেস below which a material can endure an infinite number of repeated load cycles. মেইন পয়েন্টটা তাহলে আমাদের কি? রিপিটেড লোড সাইকেলস, না হলে কিন্তু সবগুলাই একরকম হয়ে যাচ্ছে। এটার মেইন পয়েন্ট হচ্ছে আমার রিপিটেড লোড সাইকেলস। রিপিটেড লোড মানে রিপিটেড লোড না হলে সেটা ইন্ডিউরেন্স লিমিট হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন ইন আদার ওয়ার্ডস এটা কি বলা যায়? when a material is subjected to a stress that is lower than its endurance limit it should be theoretically able to withstand and আচ্ছা, এখন একটা ম্যাটেরিয়াল, আমার ইন্ডিউরেন্স লিমিট তো একটা লিমিট, হ্যাঁ, এই লিমিটের মধ্যে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করতে থাকি, স্ট্রেস দিতে থাকি, ও কিন্তু চড়তেই থাকবে ওর সাইকেলে কিন্তু কোনো সমস্যা হবে না। যখন আমি লিমিটটা এক্সিট করে ফেলবো তখন ওর ক্র্যাকিং শুরু হয়ে যাবে, আস্তে আস্তে ফাটল দেখা দেবে, ঠিক আছে? সো হচ্ছে মানে আমরা অন্যভাবে ইন্ডিউরেন্স লিমিটটাকে এটাও বলতে পারি, ইন্ডিউরেন্স লিমিটটা হচ্ছে স্ট্রেংথের সেই পজিশন যার মধ্যে যদি আমি ফোর্সটা অ্যাপ্লাই করি ম্যাটেরিয়ালের কোনো রকমের ক্র্যাকিং বাদে ও সবগুলা সাইকেল কমপ্লিট করতে পারবে, কোনো রকমের ক্ষতি বা ফাটল হবে না। সেটা হলো ইন্ডিউরেন্স লিমিটের আরেকটা ডেফিনেশন। এটা নিচের ডেফিনেশনটা একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, না, উপরের ডেফিনেশনটা ইউজ করো। আচ্ছা, এখন লাস্টে হচ্ছে একটা ছোট এক্সাম্পল দেওয়া যায়, ইফ দ্য বোল্ট এক্সপিরিয়েন্স আ সাইক্লিক লোডিং দ্যাট ইজ বিলো ইটস ইন্ডিউরেন্স লিমিট ইট ক্যান বি এক্সপেক্টেড টু endure an infinite amount of vibration without developing cracks or experiencing fatigue failure. আচ্ছা, ভাইব্রেশন, হ্যাঁ, ভাইব্রেশনে কিন্তু ইন্ডিউরেন্স লিমিটের একটা এক্সাম্পল। কিভাবে ভাইব্রেট হতেই থাকে। ভাইব্রেশনের এনার্জিটা যদি আমি ওর লিমিটটা যতটুকু নিতে পারে তার বেশি দিয়ে দেই তখন কিন্তু ক্র্যাকিং হয়ে যাবে। সো হচ্ছে ভাইব্রেশনটাও হচ্ছে ইন্ডিউরেন্স লিমিটকে মানে এক্সাম্পল দেওয়ার মতো একটা ইনসিডেন্ট, ঠিক আছে? ক্লিয়ার তো? ইন্ডিউরেন্স লিমিটে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারো। endurance limit clear? কি টাইম মানে ফোনের টাইম? আচ্ছা, বাড়াই দিব না পরে আরেকদিন, আজকে না দিই। আচ্ছা, এখন আমি এটাকে একটা গ্রাফ দিয়ে মানে এক্সপ্রেস করতে পারি। গ্রাফটা কি দেখো, আমি একটাকে বলতেছি হলো আমার এখানে সাইকেলটা ইম্পর্টেন্ট, সাইকেল হচ্ছে আমার মেইন, রিপিটেড লোড সাইকেল হচ্ছে আমার মেইন পয়েন্ট ইন্ডিউরেন্স লিমিটে। তো আমি যদি আমার সাইকেলটাকে ওয়াই অক্ষ বরাবর দিতে পারি, সাইকেল অফ স্ট্রেস, আর এই বরাবর দিলাম আমি হচ্ছে আমার স্ট্রেসটাকে, হ্যাঁ, স্ট্রেস লিমিট, স্ট্রেস। তখন আমি ইন্ডিউরেন্সের জন্য যদি আমি গ্রাফটা আঁকি তাহলে আমার ব্যাপারটা অনেকটা এরকম হতে পারে, ঠিক আছে? আমি স্ট্রেস দিব সাইকেল, স্ট্রেস দিব সাইকেল, যতটুকু এখান থেকে স্ট্রেস, আবার যত স্ট্রেস কম আবার সাইকেলটা, সরি, যত আমার সাইকেল কম থাকবে তত স্ট্রেসটা বেশি দিতে পারবো। আস্তে আস্তে স্ট্রেস বাড়তেছে, এটা কিন্তু এটার সাথে মিশে যাচ্ছে না, এটা এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? যতক্ষণ এটা আমার হায়েস্ট লিমিট হচ্ছে এটুকু, এর বেশি যদি আমি দিয়ে দিই ক্র্যাকিং শুরু হয়ে যাবে, ঠিক আছে? আমার ইন্ডিউরেন্স লিমিটের গ্রাফটা তাই এরকম, এটা ভাবে চলতেই থাকবে, কারণ হচ্ছে এইসব গ্রাফ তো আমাদের এইচএসসির ম্যাথসে একে আসার কথা, তাই না? লগের গ্রাফ এটা, এই দুটো কিন্তু কখনো মিলবে না, এটা চলতেই থাকবে। যদি আমার ইন্ডিউরেন্স লিমিটের মধ্যে স্ট্রেস হয়, নাম্বার অফ সাইকেল যতটুকু হয় আমার এই অনুযায়ী সাইকেলটা চলতে থাকবে উইদাউট এনি ফ্র্যাকচার। আচ্ছা, তারপরের প্রপার্টিটা হচ্ছে আমার হার্ডনেস। হার্ডনেস বলতে আমরা কি বুঝি? এটা পড়ে না, জেনারেলি আমরা কি বুঝি? আমরা কোনো কিছু, আচ্ছা, আমরা কিন্তু জেনারেলি যখন বলি আমরা না স্ট্রেংথ, টাফনেস, হার্ডনেস সবগুলা বলতে একটা কথাই বুঝি, তাই না? কিন্তু যখন আমরা মেকানিক্যালের ভাষায় চলে আসব তখন সবগুলার ডেফিনেশন আলাদা আলাদা হয়ে গেছে। স্ট্রেংথ আমি কি বলতেছি, যতটুকু ফোর্স আমি উইথস্ট্যান্ড করতে পারি সেটা হচ্ছে আমার স্ট্রেংথ।
টাফনেস কি বলতেছি, টাফনেস হচ্ছে আমার ডিফর্মেশন হওয়ার আগ, মানে একদম ভেঙে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু এনার্জি অ্যাবজর্ব করতে পারি সেটা হচ্ছে আমার টাফনেস। এখন যখন আমি হার্ডনেস বলবো, হার্ডনেস হচ্ছে আমি একটা ম্যাটেরিয়ালকে ফুটা করতে, মানে ওর মুখে আমি পেনিট্রেট করে ওর মধ্যে আমি শার্প একটা কিছু পেনিট্রেট করব, মানে ওকে পেনিট্রেট করব বা হচ্ছে ক্র্যাকিং হবে, একটা শার্প একটা কিছু দিয়ে আমি ক্র্যাকিং করব, ওরটুক পর্যন্ত যতটুকু এনার্জি সেটা হচ্ছে আমার হার্ডনেস। আবার চলে গেছে, হ্যাঁ মজা না, সবগুলো আমরা সেম টার্ম জানতাম কিন্তু আসলে সবগুলো মেকানিক্যালের ভাষায় আলাদা। ইন্টারেস্টিং এই ব্যাপারটা। আচ্ছা তাহলে এখন হার্ডনেসটা কি? হার্ডনেস হচ্ছে দ্য রেজিস্ট্যান্স অফ আ ম্যাটেরিয়াল টু ফোর্স পেনিট্রেশন অর বেন্ডিং ইজ হার্ডনেস। পেনিট্রেশন হওয়ার জন্য যতটুকু আমি ফোর্স অ্যাপ্লাই দিচ্ছি ওটাকে আমি রেজিস্ট করে ফেলতেছি, আমার ওই ক্যাপাবিলিটিটা হচ্ছে হার্ডনেস। এখন হার্ডনেসে তারপরে কি বলছে দেখো, দ্য হার্ডনেস ইজ দ্য অ্যাবিলিটি অফ আ ম্যাটেরিয়াল টু রেজিস্ট স্ক্র্যাচিং, অ্যাব্রাশন, কাটিং অর পেনিট্রেশন। বলেছি একটু আগে, স্ক্র্যাচ, তারপর হচ্ছে অ্যাব্রাশন মানে হচ্ছে হলো ঘষা লেগে যতটুকু ইয়ে হয় স্ক্র্যাচ পরে ওইটা অ্যাব্রাশন, কাটিং বা পেনিট্রেশন। পেনিট্রেশন ওই যে দেখো একটা পিকচার দেওয়া আছে, পেনিট্রেশনটাকে যতক্ষণ পর্যন্ত ম্যাটেরিয়াল মানে রেজিস্ট করতে পারে, যতক্ষণ না ও পেনিট্রেট মানে হচ্ছে ফুটা হয়ে যাচ্ছে, হওয়ার আগ পর্যন্ত যতটুকু উইথস্ট্যান্ড করতে পারতেছে যে লিমিটটা, সেটা হচ্ছে ওর হার্ডনেস। ওকে আচ্ছা, হার্ডনেস নিয়ে আমরা একদম লাস্ট স্লাইডে আরও ডিটেলস পড়বো কিভাবে আমি হার্ডনেস টেস্ট করতে পারি, বিকজ হার্ডনেসটা একটা ইম্পর্টেন্ট, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এনি ম্যাটেরিয়াল। এখন দেখো, হার্ডনেস ইন্ডিকেটস দ্য ডিগ্রি অফ হার্ডনেস অফ আ ম্যাটেরিয়াল। হ্যাঁ হ্যাঁ আসো, that can be imparted particularly still by the processing of hardening. আচ্ছা, হার্ডেনিং হচ্ছে একটা মানে একটা প্রসিডিউর, এটাও আমরা লাস্টে পড়বো কিভাবে একটা ম্যাটেরিয়ালকে হার্ডেনিং প্রসিডিউর ট্রিটমেন্ট করে আরও হার্ড করে ফেলা যায়, সেটাও একটা ট্রিটমেন্ট, আমরা লাস্টে দেখবো এটা। আচ্ছা, এই ডিটারমাইন্স দ্য ডেপথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ হার্ডনেস। আচ্ছা, এটা আমরা লাস্টে পড়বো, কুয়েঞ্চিং প্রসেস দিয়ে আমরা হার্ডনেস যে কোনো একটা ম্যাটেরিয়ালে ইন্ট্রোডিউস করি। আচ্ছা, হার্ডনেস ইজ ইম্পর্টেন্ট ফ্রম অ্যান ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ড পয়েন্ট because resistance to wear by either friction or erosion by steam, oil, water generally increases with hardness. Okay, এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট একটা জিনিস। ইম্পর্টেন্ট জিনিস কেন? ধরো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যত ম্যাটেরিয়াল আছে সব কিছু কিন্তু কন্টিনিউয়াস একটা ফোর্স অ্যাপ্লাই হতে থাকে। তুমি এটা মোটর চিন্তা করো, মোটর কি ঘুরতেছে না কন্টিনিউয়াস, ওর উপর কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না? তারপর হচ্ছে তুমি একটা ফ্যান চিন্তা করো, ফ্যান তো ঘুরতেছে না, ঘুরে ঘুরে আমাদেরকে মেকানিক্যাল আর ইলেকট্রিসিটি এই দুইটা এনার্জি ইউজ করে আমাদেরকে এয়ার সার্কুলেট করতেছে, তাই না? এখন এরকম প্রত্যেকটা আমি একটু আগে আমি টারবাইনের কথা বললাম, ওইটাও কিন্তু সার্কুলেট করে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা মেকানিক্যাল যে কোনো একটা ব্যাপারে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের উপরেই কন্টিনিউয়াস লোড অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি লোডের প্রতি ওর যে রেজিস্ট্যান্সটা, যে কোনো ক্র্যাকিং বা হচ্ছে হলো যে কোনো একটা ম্যাটেরিয়াল আমি ওর উপর, বা যে কোনো একটা মেশিন চিন্তা করো চলতেছে, যে কোনো একটা ম্যাটেরিয়ালের কোন স্টেজে যে ওয়ার বা রাপচার ব্রেকিং হয়, স্ক্র্যাচ হয়, কিংবা ওর ঘষা লেগে ওর উপরে স্ক্র্যাচ পড়তে পারে, এই পয়েন্টটাকে আমার জানা ইম্পর্টেন্ট না? ওইটা যদি আমি প্রত্যেকটা ম্যাটেরিয়ালে জানি, দেন আমি ওই অনুযায়ী ফোর্স দিতে পারবো, লোড আমি ওই অনুযায়ী সেটিং করতে পারবো। হ্যাঁ, যে কোনো একটা জিনিস, আমাদের সব কিছুই তো মেকানিক্যাল কাজ করতেছে। তুমি যেখানে বসে আছো এই চেয়ারের উপর, কোন চেয়ার কতটুকু পর্যন্ত ও লোড নিতে পারে, ওটা যদি আমি না জানতাম, ওই ওয়েটটা আমার ইম্পর্টেন্ট না? ধরো এটার উপরে বসতে পারবে হায়েস্ট 80 কেজি মানুষ, 120 কেজি মানুষ বসলে এটা অবশ্যই লুজ হয়ে যাবে, ভেঙে না গেলেও লুজ হয়ে যাবে, জয়েন্টগুলো ঢিলা হয়ে যাবে না? সো হচ্ছে সেজন্য আমার হার্ডনেস ইজ ইম্পর্টেন্ট ফ্রম অ্যান ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ড পয়েন্ট, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা মেটেরিয়ালের রেজিস্ট্যান্স কতটুকু পর্যন্ত রেজিস্ট করতে পারে সেটা আমার জানা অবশ্যই জরুরি। সো হচ্ছে সেজন্য হচ্ছে, আর হচ্ছে হলো দেখো স্টিম, অয়েল, ওয়াটার, হ্যাঁ এইগুলা কিন্তু আমরা জেনারেলি বলি যে যদি হচ্ছে তোমার বলো ড্যামেজ যদি বলো, এগুলা দিয়েই হয়। কীরকম হয়? যেমন ধরো আমার সমুদ্রে হচ্ছে জাহাজ চলে, ওকে কন্টিনিউয়াসলি কি আমার যে স্রোতের যে কারেন্টটা ওকেও ধাক্কা দিচ্ছে না, এখন ওর
আমার যে হার্ডনেস পয়েন্ট, ওর এখানে ক্র্যাকিং পয়েন্টটা যদি আমি না জানি, হায়েস্ট কতটুকু একটা ওশানের কারেন্ট মানে ওয়েভ কারেন্ট তোমার কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে, এটা কিন্তু বের করা সম্ভব। একটা সমুদ্রের ঢেউয়ের কতটুকু শক্তি নিয়ে পানিটা ওকে আঘাত করতেছে, এটা বের করা সম্ভব। ওইটা আমি জানি। আমার যেই ম্যাটেরিয়াল দিয়ে আমার জাহাজটা বানানো সেটাও আমি জানি। এখন আমার ওই ম্যাটেরিয়ালের হার্ডনেস পয়েন্ট কি এই ঢেউয়ের যে স্রোত তার থেকে বেশি হতে হবে না? তার থেকে, হ্যাঁ, না হলে তো স্ক্র্যাচ পড়ে যাবে, দেন হচ্ছে পানি ঢুকে যাবে, আমার জাহাজ ডুবে যাবে। টাইটানিকে কি হয়েছে সেটা হচ্ছে আমাদের নর্থ সেন্সিটিভিটি পড়ছি না, একটা পড়াবো আর কি। নর্থ সেন্সিটিভিটির ব্যাপারটা হয়েছে হলো টাইটানিকে কোনা দিয়ে এসে বরফ ধাক্কা লাগছে। যে কোনো একটা ম্যাটেরিয়ালে সবসময় মনে রাখবা, যে কোনো একটা স্ট্রাকচারের কর্নার পয়েন্ট, এই জায়গা এইগুলাতে হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রেসটা কনসেন্ট্রেশন হয়ে থাকে এবং সবচেয়ে নাজুক থাকে এই পয়েন্টগুলা। এই যে নাজুক এই জায়গায় এসে অনেক সময় দেখা যায় এখানে যে ফোর্স অ্যাপ্লাই করলে ভাঙবে না, এখানে অ্যাপ্লাই করলে ভেঙে যাবে। টাইটানিকে হয়েছিল ওইটা নচ, হ্যাঁ ওইটা হবে, ওইটা আমরা পড়বো, ঠিক আছে।